সো চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট নাইট থেকে আমরা একটা জিনিস ক্লিয়ারলি ফুল বুঝতে পারলাম যে আসলে নতুন যে ফরম্যাটটা এটা কতটা ভালো নতুন 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 টিমকে নিজের সেরাটা বোঝানোর। বোটো ক্লিন্ট, ভাইকিংসদের দল আসলে তারা শেষ বিন্দু পর্যন্ত প্রমাণ করে গিয়েছে তারা আসলে কতটা স্পেশাল এই সিজনের জন্য। আমরা আয়াক্স দেখেছি, আমরা মোনাকো রান দেখেছি, আমরা ইউসিএল অনেক সময় এরকম কিছু রান দেখেছি, বাট বোডো ক্লিন্ট এই টিমটা ম্যান সিটি, অ্যাথলেটিকো মাদ্রিদ, দেন ইন্টার মিলানকে দুই লেগ মিলে যেভাবে তারা হারিয়ে এখন তারা রাউন্ড অফ সিক্সটিনে চলে গিয়েছে, এটা একটা অবিশ্বাস্য ঘটনা আসলে আমাদের। আসলে অনেক বছর পর, হ্যাঁ অনেক বছর পর আসলে এরকম একটা টিম এরকম একটা উত্থান আমরা দেখতে পেরেছি। এটা কারণটা হচ্ছে আসলে মোনাকো বা আয়াক্স ছিল তাদের আসলে হিস্টোরিক্যালি বা ইতিহাস অনুযায়ী তারা আসলে কিছুটা সফল এবং ভালো একটা লেভেলের টিম, একটি ক্লাব। বাট এই বোডো গ্লিম্টের কোনো ইতিহাস বলতে সেভাবে কোনো ইতিহাস নেই। বোডো গ্লিম্ট হচ্ছে একটি পারফেকশন, এখন পারফেকশনে এসে দাঁড়িয়েছে যেটা বলতে হয়। তাদের কোচ সম্পূর্ণ পারফেকশনের দিকে নিয়ে গিয়েছে এই টিমটাকে। তারা প্রমাণ করে দেখিয়েছে একটি টিমকে ভালো খেলাতে হলে, ভালো পজিশনে নিতে হলে আসলে ভালো প্লেয়ার থেকে ভালো কেমিস্ট্রিটা ইম্পর্টেন্ট। বোডো গ্লিম্টের মেইন যে প্রায়োরিটি ছিল সেটা ছিল কেমিস্ট্রি, তাদের প্লেয়ারদের ভিতরে যে বোঝাপড়া, তারা প্লেয়াররা কিভাবে একজনের সাথে কানেক্ট করবে সেটা তাদের কোচ অন্য একটা লেভেলে নিয়ে গিয়েছে, যার ফলে বোডো গ্লিম্ট থেকে আমরা এখন এরকম কিছু দেখতে পাচ্ছি। বোডো গ্লিম্টের আসলে খুবই অবাক করার একটা ফ্যাক্ট হচ্ছে বোডো গ্লিম্টের যে তাদের যে ক্লাবটার যে সিটিতে আর কি অবস্থিত, সেই সিটির ফুল জনসংখ্যা হচ্ছে 50,000। 50,000-এর কাছাকাছি। অ্যান্ড ম্যানচেস্টার সিটি যাকে তারা হারিয়েছে প্রথম কত লাস্ট ম্যাচগুলোতে, সেই ম্যানচেস্টার সিটির এতিহাদ স্টেডিয়ামে 50,000+ দর্শক ধরে। সো ব্যাপারটা এখানে অবিশ্বাস্য হয়ে দাঁড়িয়েছে আসলে যে বোডো গ্লিম্টের মতো এরকম একটি ক্লাব এইভাবে নিজেকে উপস্থাপন করতে পেরেছে। অ্যান্ড এটা আসলে ফেরি টেলের মতো বোডো গ্লিম্টের কাছে। কারণ বোডো গ্লিম্টের বাজেট বা বোডো গ্লিম্টের যে ওভারঅল রেভিনিউ হচ্ছে 15-16 মিলিয়ন, যেটা হল্যান্ড বা মোহাম্মদ সালা, তারপর এনিওয়ান লাইক এনি টপ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের স্যালারি অর্ধেকও না, লিটারালি অর্ধেকও না। সেই অর্ধেক স্যালারি দিয়ে একটা টিম ফুললি রেভিনিউ কালেক্ট করে সেই সেম অর্থ। অ্যান্ড ওই টিমই আজকে রাউন্ড অফ সিক্সটিনে ইন্টার মিলানকে 2 লেগে সান সিরোতে হারিয়ে চলে গিয়েছে। এটা একটা অবিশ্বাস্য ঘটনা। এটা অবিশ্বাস্য মানে অনেক অবিশ্বাস্য। আমরা দেখতে পেলাম কি ফার্স্ট লেগে যখন ইন্টার মিলানের সাথে তাদের মাঠে খেলা হলো, উই থট যে ওকে ফাইন, একটা টার্ফ স্টেডিয়াম, ওখানে যেহেতু গ্রাস নেই, আসল গ্রাস নেই, সো ওভারঅল এটা তাদের হোম স্টেডিয়াম, সো নিয়ে নিছে 3-1 গোল জিতে গেছে। বাট এভরিওয়ান, লিটারালি 90+% মানুষ এক্সপেক্ট করছিল যে ইন্টার মিলান সান সিরোতে ব্যাক করবে, কজ সান সিরো যে অ্যাটমসফিয়ার, সান সিরো যে লোকাল, সান সিরো যে দর্শকদের যেই উদ্দীপনা, যেই আলট্রাস, সান সিরোর যে আলট্রাস আছে ইন্টার মিলানে তাদের, এবং এত কিছুর সামনে ইন্টার মিলান কোনোভাবেই হাঁটতে চাবে না। সো আমরা ধরেই নিয়েছিলাম যে আসলে ইন্টার মিলান একটা ভালো কামব্যাক দিয়ে জিতে যাবে, বাট আমরা আসলে বুঝতে পারিনি বোডো গ্লিম্টের কেমিস্ট্রি আসলে এতটা মহামূল্যবান। এটার পিছনে একটা কারণ হচ্ছে আমি বা অন্যান্য কেউই কিন্তু আসলে বোডো গ্লিম্টের ম্যাচগুলো দেখেনি আসলে। ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ফাইন, আমরা ধরে নিয়েছিলাম একটা অঘটন ঘটেছে, দেন অ্যাথলেটিকো মাদ্রিদকে হারালো মেট্রোপলিটনে যে তাদের হোম স্টেডিয়ামে যে হারানোর পরেও আমরা আসলে খেলাটা দেখি নাই, বাট ধরে নিয়েছিলাম যে ওকে ফাইন, হেরে গিয়েছে, বাট এটা আর কতদিন থাকবে, এটা আর থাকবে না। বাট ইন্টার মিলান অ্যান্ড 2 লেগ মিলিয়ে রাইট নাও, এটা অবিশ্বাস্য, এটা অবিশ্বাস্য। হ্যাঁ, জাস্ট একটা ম্যাচে আমি গতকাল দেখেছিলাম আসলে বোডো গ্লিম্টের। আমি একটা ম্যাচ দেখে এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে বোডো গ্লিম্টের কেমিস্ট্রিটা হচ্ছে মেইন চাবিকাঠি এই অবস্থার কারণে। সব থেকে পারফেক্ট কেমিস্ট্রি আমি বলতে পারি যে এই ইউসিএল টিমগুলোর ভিতর ওয়ান অফ দ্য বেস্ট কেমিস্ট্রিময় টিম। কারণ তাদের প্লেয়ারগুলো কেউ ওয়ার্ল্ড ক্লাস না, কেউ অবিশ্বাস্যভাবে ফিউচারে ভালো করবে এমন কোনো ওয়ান্ডার কিডও নেই। তাদের মেইন চাবিকাঠিটা ছিল হচ্ছে তাদের কেমিস্ট্রি কেমিস্ট্রি অ্যান্ড তাদের এজ, ম্যাচিউর প্লেয়ার্স, তাদের টিমের সব ম্যাচিউর প্লেয়ার্স, সবার বয়স 25, 26, 27, 28 এরকম করে। এই টিমটা বিগত 5 বছর ধরে তাদের কোচ তাদের ফুললি এক ওয়েতে ট্রেন দিয়ে যাচ্ছেন, এই কেমিস্ট্রিটা তৈরি করেছে। ওয়াও! তাদের দুইটা যে রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাক, দুইটা রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাক,
২ পাশে সরে যায় একেবারে। যেই সরে যাওয়ার ফলে একটা স্পেস ক্রিয়েট হয়। এই স্পেস ক্রিয়েট করার জন্য তারা যখন সরে যাচ্ছে ফলে পরবর্তী অপোজিট টিম তাদের প্রেস করতে চায়। প্রচুর প্রেস করতে হয়। এই প্রেস করার ফলে তাদের একটা মাঝে মিডফিল্ডের মাঝখানে একটা স্পেস ক্রিয়েট করে। দেন তারা ফাস্ট পাস করে। বড় খুব ফাস্ট যখন এরা বল পায় খুব ফাস্ট পাসে সেই স্পেসটা খুলে কাউন্টার অ্যাটাক এ চলে যায়। এমন না বোডো গেম কিন্তু শুধু কাউন্টার অ্যাটাক খেলে। তারা কিন্তু আমি যতটুকু দেখেছি লাস্ট ম্যাচ তারা কিন্তু যথেষ্ট পজিশন রাখার ট্রাই করেছে। স্ট্যাটিস্টিকস আমি পড়লাম। তারা লাস্ট 5 ইয়ার্স এ তারা 60% এর মতো পজিশন তারা রাখতে পছন্দ করে ওভারঅল। সো এমন না এটা একটা জাস্ট কাউন্টার অ্যাটাক বা শুধু ডিফেন্স করে যাবে। ডিফেন্স করে কোন রকম ১ টা ২ টা গোল দিয়ে তারা পার পেয়ে যাবে। এমন কোন টিম বোডো গ্লিম না। বোডো গ্লিমটের আরো কিছু বিষয় হচ্ছে তাদের যে একটা ফান ফ্যাক্ট আছে। তাদের যে তাদের কোচ আসলে তাদের যখন নরওয়েজিয়ান চ্যাম্পিয়নশিপটা জিতে এলো, লিগটা যখন তারা জিততে পারলো, এন্ড ভালো পারফর্ম করার পর ধরে নেওয়া হচ্ছিল যে আসলে এই কোচটা এখন কোনো বড় টিমে মুভ করবে। সেল্টিক মোটামুটি কনফার্ম ছিল সেল্টিক তাকে নিবে। যখন অ্যানজে পোস্তেকোগলু টটেনহাম থেকে স্যাক হলো, তারপর ধরে নেওয়া হয়েছিল যে তাকে বোডো গ্লিমটের কোচ করা হবে অ্যান্ড ওকে হচ্ছে রাইট নাও যে বোডো গ্লিমটের কোচ তার নাম আসলে উচ্চারণ করতে পারছি না। সে সেল্টিকে চলে যাবে। বাট সে অফারটা রিজেক্ট করে ফেলে। সেটার কারণ হচ্ছে সে বলেছিল যে একটা টিমের সাথে থাকার মেইন জিনিসটা হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড কানেকশন। হ্যাঁ, এই কেমিস্ট্রিটা এগেইন ঘুরে চলে আসলো। কারণ সে বিশ্বাস করে যে কেমিস্ট্রিটাই মেইন একটা টিমের কোচের সাথে প্লেয়ার্সদের সাথে ম্যানেজমেন্টের সাথে সম্পূর্ণ যে দর্শক সবার কেমিস্ট্রিটা হচ্ছে এক সুতোয় থাকতে হবে। অ্যান্ড সে মনে করেছিল যে সেই সুতোটা লাইনটা সে ব্রেক করতে পেরেছে বড় লিমিটে। সো অন্য কোনো টিমে যে সেটা এখন সে করতে পারবে না। সো সে সম্পূর্ণরূপে বোডো গ্লিমটের প্রতি নিজের যে লয়ালিটি সেটা প্রকাশ করেছে। অ্যান্ড সেটার ফল এখন পাচ্ছে সে বলতে পারে। কারণ আমার চ্যাম্পিয়ন্স লিগে আমি আর বিশ্বাস করতে চাই না। এতটুকু যদি থেমে যায় আমি প্রচুর খুশি হব বোডো গ্লিমটের জন্য। বিকজ আসলে আমি বা অনেকে এখনো এক্সপেক্ট করি না যে তারা নেক্সট রাউন্ডে কোনো বিগ টিমকে হারিয়ে দেন কোয়ার্টার ফাইনালে চলে যাবে। হ্যাঁ, একটু যেতেই পারে। আমি এখন চাই যে সে চলে যাক। বাট নাও যেতে পারে। বাট এখন পর্যন্ত যে যতটুকু তারা যে রান অফ ফর্মটা দেখিয়েছে এটাতেই আমরা আসলে অনেক বেশি খুশি। বিশেষ করে সাধারণ যে নিউট্রাল ফ্যানস গুলা আসলে পুরা ওয়ার্লড ওয়াইড যারা আসলে ফুটবলটাকে ভালোবাসে, যারা আসলে ফুটবল দর্শনটাকে ভালোবাসে, ফুটবল দার্শনিকদের জন্য এটা একটা অবিশ্বাস্য রাত ছিল গতকাল। কারণ সান সিরোতে যে বোডো গ্লিমট কেমিস্ট্রি দেখে তারা যেভাবে খেলেছে, যেভাবে বাঘের মতো খেলেছে, ভাইকিংসদের মতো খেলেছে সেটা আসলে নতুনভাবে আমাদের সকলের জীবনকে উজ্জীবিত করবে। আমরা সবাই আসলে ভাবতে পারবো যে কেন আমরা পারবো না? বটু গ্লিম্ট পেয়েছে। আমরা কেন কোনো কিছু করতে পারবো না? আমরা আমাদের নিজস্ব জীবনে সেই অনুপ্রেরণাটা পাবো বটু গ্লিম থেকে। সো বটু গ্লিম তো আমাদের অনুপ্রেরণা দেখে শিখিয়েছে যে একটা বাজেটহীন একটা এরকম একটা দলে জাস্ট কেমিস্ট্রি, কানেকশন অ্যান্ড চেষ্টার উপর ডিপেন্ড করে তারা কত উপরে চলে গিয়েছে। এটা আমাদের নতুনভাবে ফুটবল দেখার আরো একটু সৌভাগ্য করে দিল। অ্যান্ড আমি বিশ্বাস করি ভবিষ্যতেও আমরা এরকম আরো স্টোরি দেখতে পারবো। ফুটবলের স্টোরি কখনোই শেষ হবে না। You will never walk alone.